দ্য ডিজিটাল এডুকেটরে আবারও সবাইকে স্বাগত। আমি তোমাদের দর্শন বিষয় শিক্ষক অজয় স্যার চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি তোমাদের অমাধ্যম অনুমান অধ্যায় করাচ্ছি এবং অমাধ্যম অনুমানে অনেক দূর আমাদের প্রায় অর্ধেক চ্যাপ্টার আমাদের শেষ হয়ে গেছে। আজকে আমি বিবর্তনের আলোচনা করতে গিয়ে তোমাদের বিরুদ্ধ পদ বলে একটা শব্দ পেয়েছিলাম, সেই বিরুদ্ধ পদ শব্দটা নিয়ে ডিটেলস আলোচনা করব, যাতে তোমাদের বিরুদ্ধ পদ সম্পর্কে কোনো রকম কনফিউশন না থাকে। ঠিক আছে, আমরা আরও একটা শব্দ পাই, সেটা হচ্ছে বিপরীত পদ। বিরুদ্ধ পদ আর বিপরীত পদ কি একই? সেই প্রশ্নটা নিয়ে কিন্তু আজকে তোমাদের আলোচনা করব। ঠিক আছে, চলো দেখতে থাকো। তো প্রথমে আমরা জানবো বিরুদ্ধ পদ কি। বিরুদ্ধ পদ আর পরিপূরক এই দুটো শব্দ কিন্তু একই। বিরুদ্ধ পদ পরীক্ষায় বারবার আসে, এসিকিউ প্রশ্ন, তাই এর সম্পর্কে একটু স্পষ্ট ধারণা না থাকলেই নয়। ঠিক আছে, বিরুদ্ধ পদকে ইংরেজিতে বলা হয় কন্ট্রাডিক্টরি অথবা কমপ্লিমেন্টারি টার্ম। তো একটি পদ একটি শ্রেণীকে বোঝায়। আমরা যে বচনগুলো করি সেখানে যেমন সকল মানুষ হয় মরণশীল, সকল মানুষ হয় মরণশীল। এখানে যে উদ্দেশ্য বিদেহ দুটি পদ রয়েছে, এই দুটো পদই কি করছে? দুটো শ্রেণীকে বোঝাচ্ছে। কয়টা শ্রেণীকে বোঝাচ্ছে? দুটো শ্রেণীকে বোঝাচ্ছে। তাহলে আর এই যে শ্রেণী বলতে আমরা বুঝি একই ধর্ম বিশিষ্ট কতগুলি বস্তুর সমষ্টি। তাহলে শ্রেণী আমরা কখন বলছি? শ্রেণী তখনই বলছি যখন এই যে মানুষ, এই পদটাকে, এই যে মানুষ শ্রেণীর সদস্যগুলো কেমন, তাদের প্রত্যেকের বৈশিষ্ট্য একই, তাই কিন্তু তারা মানুষ শ্রেণীর, তাই না? একটা মানুষের কি কি বৈশিষ্ট্য থাকে? তাদের দুটো হাত থাকবে, দুটো কান থাকবে, দুটো চোখ থাকবে, দুটো পা থাকবে, একটা মাথা থাকবে। তো এই যে নানান বৈশিষ্ট্যগুলো, সব বৈশিষ্ট্যগুলো কী হচ্ছে? বৈশিষ্ট্যগুলো সবার এক। যখন কোনো মানুষকে আমি দেখি তখন এই বৈশিষ্ট্যগুলো কিন্তু তার মধ্যে আমি দেখি। তাহলে যখন আমি এরকম একই বৈশিষ্ট্য বিশিষ্ট বস্তুর সমষ্টি করব, তখনই সেটা কিন্তু একটা শ্রেণীতে পরিণত হবে। কিসের পরিণত হবে? শ্রেণীতে। যেমন তোমরা দ্বাদশ শ্রেণীতে পড়ো, তো দ্বাদশ শ্রেণীতে কারা পড়ে? দ্বাদশ শ্রেণীতে কারা পড়ে? যারা দ্বাদশ শ্রেণীর ছাত্র তারাই দ্বাদশ শ্রেণীতে পড়ে। তো সেখানে ছেলে মেয়ে সবাই রয়েছে, যাদের বয়স প্রায় সেম। যারা একাদশ শ্রেণী পাশ করে উত্তীর্ণ হয়েছে তারাই দ্বাদশ শ্রেণীতে পড়ে। তো তাদের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে, তাদের এই জন্যই তাদেরকে দ্বাদশ শ্রেণীতে বলা হচ্ছে। তো কি থাকবে? ধর্মটা একই থাকবে তাদের। যেমন বই, তো বই শ্রেণীর মধ্যে যে কোনো বই থাকতে পারে, বাংলা বই থাকতে পারে, ইংরেজি বই থাকতে পারে, গল্পের বই, টেবিল, বাঘ, মানুষ, এই সমস্ত ইত্যাদি হলো এক একটি কি শ্রেণী। এরা প্রত্যেকটাই কিন্তু একটা শ্রেণী। বাঘ শ্রেণীর মধ্যে কি থাকবে? বাঘ থাকবে। তাহলে তার সদস্যগুলো কী হবে? সবগুলোই বাঘ হবে। সেটা যেমনই হোক, যেমন কালারের হোক, যাই হোক না কেন, প্রত্যেক শ্রেণীর ধারণার সঙ্গে জড়িত থাকে তার বিরুদ্ধ শ্রেণী। এবারে প্রত্যেকটা শ্রেণীর সাথে থাকে তার বিরুদ্ধ শ্রেণী জড়িত থাকে। কেমন করে? বিরুদ্ধ শ্রেণী গঠন করা হয় সেই সব সদস্যদের নিয়ে যা মূল শ্রেণীর সদস্য নয়। তো বিরুদ্ধ শ্রেণীর এই যে মানুষ শ্রেণীটা গঠিত হয়েছে মানুষ রূপক সদস্য নিয়ে, কিন্তু বিরুদ্ধ শ্রেণীটা গঠিত হয় কি? যারা এই মানুষ শ্রেণীর মধ্যে পড়বে না তাদেরকে নিয়ে। বোঝা গেল কথাটা? তো এই লাইনটাই বলেছে যে বিরুদ্ধ শ্রেণী গঠন করা হয় সেই সব সদস্যদের নিয়ে যা মূল শ্রেণীর সদস্য নয়। মূল শ্রেণী যদি মানুষ হয়, এই মানুষ শ্রেণীর সদস্য হতে পারছে না এমন সদস্য দিয়ে নিয়ে গঠিত হবে কে? এই বিরুদ্ধ শ্রেণীটা। কোন শ্রেণীটা? এই বিরুদ্ধ শ্রেণীটা গঠিত হবে। তাহলে মানুষ শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী আমি কি বলেছিলাম? অমানুষ, তাই না? তাহলে মানুষ শ্রেণীতে যে সদস্যরা থাকছে, সেই অমানুষ শ্রেণীতে কিন্তু সেই মানুষ শ্রেণী থাকছে না, মানুষ শ্রেণীর কোনো সদস্য থাকবে না, সেগুলো অমানুষ শ্রেণীর সদস্য থাকবে, যেগুলো মানুষ নয়। তাহলে মানুষ কে নয় এখন বলতে পারো? মানুষ কারা নয়? মানুষ নয় এমন হচ্ছে মানুষ বাদে যে সমস্ত কিছু জগতে যা কিছু রয়েছে সবই অমানুষের মধ্যে পড়ছে। তাহলে এই অমানুষটা হচ্ছে কি? বিরুদ্ধ শ্রেণী। তো এখানে বলছে মানুষ যদি একটি শ্রেণী হয় তাহলে তার বিরুদ্ধ বা পরিপূরক শ্রেণী হবে কি? মানুষ ভিন্ন, এখানে মানুষ হবে মানুষ ভিন্ন যা কিছু আছে। তাহলে মানুষ যদি একটা শ্রেণী হয়, মানুষের পরিপূরক বা বিরুদ্ধ শ্রেণী হচ্ছে মানুষ নয় এমন, মানুষ ভিন্ন যা কিছু আছে এই জগতে, যেমন সেই সব বস্তু, অর্থাৎ চেয়ার, টেবিল, বেঞ্চ, কলম ইত্যাদি, ঘর, বাড়ি, হ্যাঁ, সাইকেল, বাইক, গাড়ি, ঘোড়া, যা কিছু আছে সমস্ত কিছু কিন্তু কি পড়বে? অমানুষ শ্রেণীতে পড়বে, মানে তার বিরুদ্ধ শ্রেণীতে। এই মানুষ ছাড়া সব কিছুকে এক্ষেত্রে অমানুষ নাম দিয়ে বোঝানো হয়। তাহলে মানুষ ছাড়া সমস্ত কিছুকে কি বলা হয়? অমানুষ। তার মানে একটা কথা মাথায় রেখো, যে যখন তোমাদের বাড়িতে তোমাদেরকে অমানুষ বলে রাগ দেখানো হয়, বা বাবা মা বলে তোকে আর মানুষ করতে পারলাম, তুই অমানুষই থেকে গেলি, তার মানে কিন্তু তুমি মানুষ শ্রেণীর সদস্য হচ্ছ না, তখন তুমি অমানুষ শ্রেণীর সদস্য হচ্ছ। আর অমানুষ শ্রেণীর সদস্য মানে কিন্তু কি বলো তো? তো এই গাছপালা, গরু, ছাগল, ভেড়া, সমস্ত কিছু যা মানুষ নয়। এইভাবে কোনো পদের পূর্বে অযুক্ত করে সেই পদের বিরুদ্ধ পদ গঠন করা হয়। তাহলে বিরুদ্ধ পদ আমি কিভাবে গঠন করব? কোনো মূল পদের সামনে কি যুক্ত করে দিয়ে? অযুক্ত করে। কোনো মূল পদের সঙ্গে আমি কি যুক্ত করে দেবো? শুধু এই শব্দটাকে যুক্ত করে দিলে কিন্তু কি হয়ে যাবে? আমার মানুষ পদের বিরুদ্ধ পদ পেয়ে, যে কোনো শ্রেণীর বিরুদ্ধ শ্রেণী আমি পেয়ে যাব সেই শব্দের সামনে যখনই কি করব? আমি অযুক্ত করে দেবো।
বুঝতে পারলাম তাহলে আমরা বিরুদ্ধ পদ কি। এখান থেকে 1 নম্বরের জন্য তোমাদের যদি এসিকিউ প্রশ্ন আসতে পারে, তাই স্পষ্টভাবে ধারণাটা থাকা জরুরি। এবার এই পদের সঙ্গে আমরা বারবার গুলিয়ে ফেলি একটা পদ, সেটা হচ্ছে কি বলতো, বিপরীত পদ। বিপরীত পদটার সঙ্গে কিন্তু আমরা কি করি, বারবার গুলিয়ে ফেলি। তাই আজকে বিরুদ্ধ পদ জানলাম, বিরুদ্ধ পদটাকেও বিপরীত পদটাকেও জেনে নেব, তাহলে আমাদের স্পষ্ট ধারণা হয়ে যাবে যে দুটো পদ কিন্তু একই নয়। দেখো বিপরীত পদ থেকে কোনো পদের বিপরীত পদ আর বিরুদ্ধ পদ এক নয়। একদম স্পষ্ট কথা মাথায় রাখবে যে বিপরীত পদ আর হচ্ছে বিরুদ্ধ পদ এক নয়। বিপরীত পদকে ইংরেজিতে বলা হয় কন্ট্রারি টার্ম। কি টার্ম? কন্ট্রারি টার্ম বা অপোজিট টার্ম। কোনো পদের বিপরীত অর্থযুক্ত পদকে তার বিপরীত বলা হয়। যে কোনো পদের তার বিপরীত অর্থযুক্ত পদকে বলা হয়। যেমন সাদা, সাদার বিপরীত পদ কি হতে পারে? সাদার বিপরীত পদ কালো হতে পারে, লাল হতে পারে, হলুদ হতে পারে, হতে পারে কি না? তবে সাদার বিপরীত অর্থযুক্ত যে কোনো পদই তার বিপরীত পদ হতে পারে। যেমন সাদা পদের বিপরীত পদ হচ্ছে কালো, লাল, সবুজ, যে কোনো সাদা ভিন্ন যে কোনো রঙই কিন্তু তার বিপরীত পদ হতে পারে। আর এই সব রঙগুলিকে একত্রে বোঝানো হয় অসাদা দিয়ে, অসাদার পদটি দিয়ে। ভালো করে বোঝো, যখন আমি তার বিপরীত পদ বলছি তখন বিভিন্ন রঙগুলো সবই হচ্ছে, কিন্তু যখন আমি এই রঙগুলোকে একত্রিত করছি, এই লাল, সবুজ, কালো, এগুলো সবই কি হচ্ছে, অসাদা হয়ে যাচ্ছে। কারণ এগুলো সাদা নয়, সাদা একটা রং, আর অসাদা হচ্ছে এই বাকি রঙগুলো অসাদার মধ্যে ঢুকে যাচ্ছে। আর এই অসাদা হলো সাদা পদটির বিরুদ্ধ পদ। তাহলে দেখো বিরুদ্ধ পদ কখন গঠিত হচ্ছে, যখন বাকি সমস্ত বিপরীত পদগুলোকে একত্রিত করছি আমি, তখনই কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো, বিরুদ্ধ পদ গঠিত হচ্ছে বিপরীত পদ থেকে। সুতরাং বিরুদ্ধ পদের সংজ্ঞায় বলা যায় বিরুদ্ধ পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি। তাহলে বিরুদ্ধ পদ আমি তাকেই বলতে পারবো, কাকে বলবো, সকল কোনো পদের, যে কোনো পদের, ধরো সাদা পদের যতগুলো বিপরীত পদ আছে সেই সকল বিপরীত পদের সমষ্টি। তাহলে এই যে লাল, কালো, সবুজ, হলুদ, যত কিছু আছে, যত রং আছে, সেই সমস্ত রঙকে একত্রিত করে আমি কি বলবো, অসাদা বলবো। আর অসাদা হওয়া মানে কি হলো, এই অযুক্ত হয়ে গেল, আর অযুক্ত হওয়া মানে কি হলো, এটা বিরুদ্ধ পদে পরিণত হলো। কি পদে পরিণত হলো? বিরুদ্ধ পদে। তাহলে আমরা সংজ্ঞাটা ভালো করে যদি মনে রাখি এক কথায়, যে বিরুদ্ধ পদের সংজ্ঞা হচ্ছে কি, বিরুদ্ধ পদ হলো কোনো পদের সকল বিপরীত পদের সমষ্টি। যতগুলো বিপরীত পদ আছে কোনো পদের, সেই সকল বিপরীত পদকে যদি একসাথে যুক্ত করলে আমি যে পদটা পাবো সেটাই হচ্ছে বিরুদ্ধ পদ। তাহলে অর্থাৎ একটি পদের সবকটি বিপরীত পদকে একত্র করে তৈরি হয় পদের বিরুদ্ধ পদ। মনে থাকবে কথাটা? পারবো তাহলে এবারে? ঠিক আছে। তাহলে মানুষ পদের বিপরীত শব্দ কি? মানুষ পদের বিপরীত শব্দ যে কোনো কিছু হবে, গরু হতে পারে, ছাগল হতে পারে, ভেড়া হতে পারে, সমস্ত কিছু, যে কোনো বস্তু কিন্তু মানুষের বিপরীত হতে পারে। এবার ওই বিপরীত পদগুলোকে যখন একত্রে জুড়ছি আমি, এই জগতে যত আছে তার মানুষ পদের বিপরীত পদ, তারা একত্রে হয়ে যাচ্ছে অমানুষ। কি হয়ে যাচ্ছে? অমানুষ। তাহলে দেখো বিরুদ্ধ পদ তখনই গঠিত হচ্ছে যখন বিপরীত পদগুলোকে একত্রে নিচ্ছি। তাই বিপরীত পদ আর বিরুদ্ধ পদ কিন্তু এক নয়। বিরুদ্ধ পদ হচ্ছে সমস্ত বিপরীত পদগুলোর সমষ্টি, আর বিপরীত পদ হচ্ছে কি বলতো, মূল পদের অর্থযুক্ত বিপরীত শব্দ। এখানে বলা আছে অর্থযুক্ত পদকে তার বিপরীত পদ বলে। মনে থাকবে কথার, বিপরীত অর্থযুক্ত পদকে গেল। এবার এখানে এর সাথে রিলেটেড একটা ছোট্ট টপিক রয়েছে যুক্তিবিজ্ঞানে, দ্বিনিষেধের নিয়ম, মানে ডাবল নেগেশন নিয়ম, যেটা তোমরা বড় ক্লাসে উঠে খুব ভালোভাবে পড়তে চলেছ, যেটা এখানে এর সাথে খুবই মানে ওতপ্রোতভাবে জড়িত। যেখানে আমরা জানবো যে যদি কথার কথা বিরুদ্ধ পদের বিরুদ্ধ পদ করতে হয়, আমি এর আগে যেমন দেখিয়েছিলাম, তো কি করে করব সেটাকে ডাবল নেগেশন বলা হয় নিয়ম। এই নিয়ম অনুসারে একটি পদ বা বচনকে দুবার নিষেধ করলে মূল পদ ফিরে আসে, মূল পদ বা বচন পাওয়া যায়। ভালো করে বুঝবে, কোনো একটা বচনকে যদি বারবার আমি নিষেধ করি, তাহলে মনে রাখবে মূল বচনটা বা মূল পদটা পেয়ে যাব। যেমন ভারতীয় পদটিকে নিষেধ করলে হয় অভারতীয়, তাহলে ভারতীয় পদের যখন আমি নিষেধ করছি একবার, অভারতীয় হয়ে যাচ্ছে। আর অভারতীয় পদটিকে নিষেধ করলে হয় অভারতীয়, তো সেক্ষেত্রে তার মানে হলো ভারতীয়। অভারতীয় মানে কাটা গেল, তাহলে মূল পদ ফিরে আসলো। এটাই বলেছে যে দুবার যখন আমি কোনো পদকে নিষেধ করবো তখন সেটার মূল পদ ফিরে আসবে। আবার যখন কোনো বচনকে দুবার নিষেধ করবো তাহলে সেই মূল বচনটা ফিরে আসবে। অর্থাৎ অভারতীয় সমান ভারতীয়। তাহলে নট ইন্ডিয়ান ইকুয়াল টু ইন্ডিয়ান, তার মানে দুবার আমি যখন নিষেধ করছি কোনো বচনকে, সঙ্গে সঙ্গে মূল বচন বা মূল পদে ফিরে আসবো। সুতরাং বলা যায় একটি বিরুদ্ধ পদের বিরুদ্ধ পদ হলো মূল পদ। তাহলে একটি বিরুদ্ধ পদের বিরুদ্ধ পদ কি? মূল পদ। যেটা আমি বলেছিলাম তোমাদেরকে যে অমানুষ মানে হচ্ছে কি? মানুষ,
তাই না? মূল পদে ফিরে আসছে, এটাই তোমাদের এখানে বলতে চেয়েছে। সেই জন্য কোনো বিরুদ্ধ পদ গঠন করতে গিয়ে ফের অ যোগ না করে মূল পদটি লিখলেই হয়ে যাবে। তোমরা সেই ক্ষেত্রে তোমাদের এই যুক্ত করে লিখে দেওয়ার বা বোঝানোর কোনো দরকার নেই। তোমরা সরাসরি যদি মূল পদটা লিখে দাও তা তোমরা সঠিক। যেমন অমানুষ পদটির পরিপূরক বা বিরুদ্ধ পদটি অমানুষ, অমানুষ হবে না, কি হবে? মানুষ হবে, তাই না? তাহলে বুঝতে কোনো অসুবিধা আশা করি তোমাদের হলো না। যদি বুঝতে অসুবিধা না হয়ে থাকে তাহলে খুবই ভালো, যদি অসুবিধা হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কোন জায়গাটায় অসুবিধা হয়েছে। ঠিক আছে, তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো। অবশ্যই তোমাদের বেস্ট ক্লাস প্রদান করতে চলেছি। আর সঙ্গে সঙ্গে তোমরা শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমি তোমাদের পাশে থাকছি। দর্শন বিষয়ে তোমাদের অবশ্যই ভালো পার্সেন্টেজ তুলতে হবে আর ভালো করে এই বিষয়টাকে জানতে হবে। ঠিক আছে, কোনো বিষয়ে নাম্বার তোলাটা কোনো ব্যাপার না, কিন্তু কোনো বিষয়কে ভালোবাসতে গেলে সেই বিষয়টা পড়তে হয় এবং জানতে হয়। তাই তোমরা জানার চেষ্টা করো, নাম্বার তো সবাই তুলতে পারে। ঠিক আছে, আমি তোমাদের পাশে আছি, নাম্বার নিয়ে কোনো তোমাদের চিন্তা করতে হবে না। আর একাদশ শ্রেণী ভাই বোনেদের বলে দাও, তাদের জন্য সমস্ত ক্লাস শুরু হয়ে গেছে। প্রথম সেমিস্টারের প্রশ্নভিত্তিক আলোচনাও শুরু হয়ে যাচ্ছে, তোমরা তাদেরকে শেয়ার করো। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থেকো।